নমস্কার, আমি রাজীব চক্রবর্তী। আপনারা দেখছেন আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো রাজীব। আজকে যে আলোচনাটা, সেটা শুধু রাশিফল নয়, শুধু লগ্নফল নয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা। কখন আমরা শুভ ফল পেতে পারি? দেখুন, আমরা রাশিফল দেই, লগ্নফল দেই, আপনারা সেটা শোনেন এবং অনেকের সঙ্গে হয়তো মেলে, আবার অনেকের সঙ্গে মেলে না। তার কারণ এটা একটা সার্বিক আলোচনা। আপনারা জানেন, প্রত্যেকটা মানুষের দশা অন্তর্দশা আলাদা। জন্মকালীন যে প্ল্যানেট পজিশন, তার বলাবল আলাদা এবং পজিশনও আলাদা। তাহলে কখন, একটা উদাহরণ যেমন দেই, মকর রাশি ধরুন। আপনার মকর রাশি, আপনার প্রতিবেশীরও মকর রাশি। আপনারা দুজনেই কি একই ফল পাচ্ছেন বা পাবেন? তো যেটা বলা হয় সেটা তো গোচর ভিত্তিক আলোচনা। তাহলে কখন শুভ ফল আমার ব্যক্তিগত জীবনে আমি পাব? প্রথমে বলে নেওয়ার দরকার, আমাদের লগ্নপতি অর্থাৎ রাশি অধিপতি কিন্তু নন, মানে লগ্নপতি। হ্যাঁ, সেটা হতে পারে কারোর, ধরুন মকর রাশি, মকর লগ্ন, তাহলে শনিদেব রাশি অধিপতি এবং শনিদেব লগ্ন অধিপতি। তো এই লগ্ন অধিপতি যদি ব্যক্তিগত জন্মছকে বেশ বলবান থাকেন, মানে শক্তিশালী থাকেন, কারণ লগ্নপতি আপনার গাড়ির মূলত ইঞ্জিন। সেই ইঞ্জিনটি যদি বলবান থাকে, তাহলে কিন্তু অনেক বিপদ আপদ থেকে সহজেই আপনি বেরিয়ে যেতে পারবেন। সেই জন্যে দেখতে হবে লগ্নপতির বলবল কেমন আছে, তিনি কোন অবস্থানে আছেন, কোন নক্ষত্রে আছেন, কত ডিগ্রিতে আছেন, মিত্র ঘরে আছেন নাকি শত্রু ঘরে আছেন। আবার সেই উদাহরণ দিই, ধরুন শনিদেব, তার মিত্র ঘর কোথায় না বুধের ঘর, শুক্রদেবের ঘর এবং নিজের ঘর। তো মোটামুটি এইগুলো, সেখানে মোটামুটি তিনি কমফর্টেবল ফিল করেন। কিন্তু তিনি যদি মঙ্গলের ঘরে থাকেন, রবির ঘরে থাকেন, তাহলে কিন্তু কমফর্টেবল ফিল করেন না। তো এই জিনিসটা একটু বুঝে নেওয়ার দরকার। এইবার আসবো মূল আলোচনায়। শুভ ফল তখনই মিলবে আপনার ব্যক্তিগত জাতচক্রে যদি কোনো যোগকারী গ্রহের দশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা, প্রাণদশা, সূক্ষ্মদশা এইগুলো চলে। অর্থাৎ আবার সেই মকর রাশির কথাই বলি, মকর রাশির যোগকারী গ্রহ হচ্ছে শুক্রদেব। সেই জাতকের যদি জন্ম ছকে শুক্রের দশা চলে, বা হয়তো শনিদেবের দশা চলছে বা রাহুর দশা চলছে, অন্তর্দশাটি যদি শুক্রদেবের চলে, তাহলে ওই অন্তর্দশা যে পিরিয়ড, এই পিরিয়ডে আপনি শুভ ফল পাবেন। প্রত্যন্ত দশা যদি হয়, সূক্ষ্ম দশা, সেই একদম মানে ছোট্ট ছোট্ট যে দিনগুলোতে ওই দশাগুলো পড়বে, সেই সময় আপনি শুভ ফল পাবেন। এরও কিন্তু একটা যুক্তি বা লজিক আছে এবং এর একটা সূত্র আছে। কি সূত্র? এই শুক্রদেবকে, অর্থাৎ যোগকারী যিনি প্ল্যানেট শুক্রদেব মকরের ক্ষেত্রে, তাকে বলবান হতে হবে, মিত্র নক্ষত্রে থাকতে হবে, বা তার মিত্র ঘরে থাকতে হবে। মকর রাশির বা মকর লগ্নের জাতক আপনি, বিশেষ করে বিচার হয় আপনার ব্যক্তিগত বিচার, তো লগ্ন থেকে হয়, রাশি থেকে হয় না। দেখা গেল একজনের পঞ্চম অর্থাৎ বৃষ রাশির ঘরেই, নিজের ঘরে শুক্রদেব অবস্থান করছেন। আরেকটি মকরের ক্ষেত্রে দেখা গেল তুলার ঘরে শুক্রদেব অবস্থান করছেন। দুটোই কিন্তু শুক্রদেবের ঘর, কিন্তু যার বৃষ রাশিতে অবস্থান করছেন শুক্রদেব, তুলনামূলকভাবে তিনি কিন্তু
শুভ ফল বেশি পাবেন এবং শুক্রের যে শুভ প্রভাব যোগকারী গ্রহ হিসেবে সেই ফল তিনি কিন্তু বেশি পাবেন, কারণ পৃথ্বীতত্ত্বের ঘরে বৃষ রাশিটা পৃথ্বীতত্ত্বের, এই পৃথ্বীতত্ত্বের ঘরে কিন্তু শুক্রদেব বেশ পাওয়ারফুল থাকেন, তুলনামূলকভাবে বেশি সুফল দিতে পারেন তুলার ঘর থেকে। কারণ তুলা হচ্ছে বায়ুতত্ত্বের ঘর, বায়ুতত্ত্বের ঘরে শুক্রদেব খুব পাওয়ারফুল থাকেন না, এই কথাটা হয়তো ঠিক নয়, কিন্তু তুলনামূলকভাবে এটা বলা উচিত পাওয়ার কম থাকে পৃথ্বীতত্ত্বের ঘরের থেকে। মানে বৃষর ঘরে যদি যখন থাকেন তিনি যা পাওয়ার পান বা কর্মক্ষমতা প্রদান করতে পারেন সেটা কিন্তু হয় না অন্য ঘরে। সে তেমন প্রত্যেকটি রাশির কথা আমি বলি, মেষ থেকে মীন, মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ এবং মীন। প্রত্যেকটি রাশি ব্যক্তিগত জন্ম ছক হিসেবে যখন বিচার হয়, প্রত্যেকটি লগ্ন, এই লগ্নে সাপেক্ষে আপনার যোগকারী গ্রহ বা রাজযোগকারী গ্রহ কোথায় আছে সেটি একবার দেখে নেওয়ার প্রয়োজন। তিনি বলবান কিনা, তার দশা অন্তর্দশা চলছে কিনা, এইটা একটু দেখে নেওয়ার প্রয়োজন। সেই সঙ্গে দেখে নিতে হবে লগ্নপতির বলাবল। এই যে যোগকারী গ্রহের কথা বললাম, এই যোগকারী গ্রহের অবস্থানটি ভালো, কিন্তু দেখা গেল আপনি, অর্থাৎ আপনি লগ্ন, সেই লগ্নটি কিন্তু তেমন বলশালী নয় আপনার ব্যক্তিগত জন্মছকে। তাহলে এই যে যোগকারী গ্রহের শুভ দশা বা অন্তর্দশা যাই পড়ুক না কেন, আপনি কিন্তু ততটা শুভ ফল পাবেন না, কারণ আধার, এই যে লগ্ন মানে আধার, আমি, এটি তো দুর্বল। এখন একটি গাড়িতে যদি আপনি যতই রং করুন, ইঞ্জিন যদি দুর্বল হয়, তাহলে কি সেই গাড়ি খুব বেগে বা খুব ভালো চলতে পারে? ঠিক এই জিনিসটি কিন্তু ঘটে আমাদের সঙ্গে। লগ্নপতির বলাবল সেটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে প্রত্যেকটি মানুষের ক্ষেত্রে। এইবার দশা থেকেও বলা ভালো, অন্তর্দশাপতি বেশি ফল প্রদান করেন। ধরুন আমার বৃহস্পতির দশা চলছে, কিন্তু শুক্রের অন্তর্দশা চলছে, আমি কিন্তু এই শুক্রের অন্তর্দশার ফলটি বেশি পরিমাণে পাবো বা আমার জীবনে আমি উপলব্ধি করতে পারবো। জ্যোতিষটা খুব রহস্যময় একটি জিনিস, অথচ খুব সহজ, তাই না? আমি জাস্ট একটা জিনিস নিয়ে আজকে আপনাকে বললাম, আরও অনেক সূত্র রয়েছে, অনেক শুভ ফল কখন আসতে পারে তারও কিছু আরও অনেক সূত্র রয়েছে। আরেকটি বলে দেই আপনাদের, লগ্নের সাপেক্ষে, ধরুন আপনার মেষ লগ্ন, এই লগ্ন সাপেক্ষে যদি একাদশে কোনো রকম গ্রহ অবস্থান করুক, যে কোনো গ্রহ, সে আপনার শুভ ফলদাতা হোক, অশুভ ফলদাতা হোক, যাই কিছু হোক, একাদশে যে কোনো প্ল্যানেট যখন গোচরগতভাবে অবস্থান করবেন, তিনি আপনাকে কিন্তু আর্থিক দিকে শুভ ফল প্রদান করার চেষ্টা করবেন, কারণ ঘরটি আয়, লাভ এবং সাফল্যের ঘর। এবং একাদশে যে প্ল্যানেটই আসুন না কেন, তার স্বভাব চরিত্র হিসেবে তিনি চেষ্টা করবেন আপনাকে এই আয়ের ক্ষেত্রটা বাড়িয়ে দেওয়া বা লাভ বা সফলতাটা দেওয়ার। এটি প্রত্যেকটি লগ্ন সাপেক্ষে যখন গোচর পরিবর্তন হয় প্রত্যেকটি রাশির। এবার আমি কি বললাম, প্রত্যেকটি প্ল্যানেটের স্বভাব চরিত্র। এখন ধরুন মেষ লগ্ন নিয়ে আলোচনা করছি। ধরুন
এই মেষ লগ্ন সাপেক্ষে আপনাদের একাদশ ঘর কোনটা? না, কুম্ভ রাশি। এই ঘরটি হচ্ছে আপনাদের একাদশ ঘর। এখানে যদি শনিদেব এসে অবস্থান করেন গোচরগতভাবে, ওই 2.5 বছরের বেশ কিছুটা সময়, বিশেষত শেষের দিকে দেখবেন আপনারা একটা স্টেবল ইনকাম করছেন এবং জীবনটা কিছুটা স্থায়িত্বের মধ্যে কিন্তু আসছে। এই ঘরেই যদি রাহু অবস্থান করেন, দেখবেন হঠাৎ কিছু ফাটকা বা হঠাৎ কিছু প্রাপ্তি দিচ্ছে। ওই যে বললাম স্বভাব, কারণ শনিদেব স্টেবিলিটির কারক, স্থায়িত্বের কারক, আর রাহু ফাটকার কারক। আবার এখানেই ধরুন মঙ্গল মানে আপনাদের লগ্নাধিপতি অবস্থান করছেন, মেষের ক্ষেত্রে বলছি, আপনি কিন্তু আয় লাভ সাফল্যের ঘরেই অবস্থান করছেন, অর্থাৎ আপনার নিজের সার্বিক দিকে আয় লাভ সাফল্য কিন্তু আসবে। কিন্তু এখানে একটা জিনিস দেখতে হবে যে কোনো অশুভ গ্রহের দৃষ্টি সেই সময় যেন একাদশ ঘরে না থাকে, তাহলে প্রাপ্তি হবে, প্রাপ্তিতে কিছুটা বাধা আসতে পারে। এটি প্রত্যেকটি যে আমাদের যে ন্যাচারাল জুডিয়াক বা কালপুরুষ চক্র, যাদের বিভিন্ন লগ্ন আছে, প্রত্যেকটি মানুষের লগ্ন আছে, তাদের একাদশ স্থানে যে কোনো প্ল্যানেট এলে সে তার মতো করে কিন্তু আপনাকে শুভ ফল প্রদান করবেন। এইবার দেখতে হবে যে আপনার দশা অন্তর্দশা কেমন চলছে। যদি মারক প্রতির দশা চলে, আপনি কি শুভ ফল অতটা পাবেন? যেখানে আপনার ধরুন 1 লাখ টাকা পাওয়ার কথা, সেখানে আপনি পাবেন হয়তো 10,000 টাকা পেলেন। বুঝতে পারলেন? তো এই হচ্ছে ব্যাপার। এর মধ্যে আরও অনেক সূক্ষ্ম হিসেব রয়েছে, যে হিসেবটা লুকিয়ে রয়েছে আপনাদের ব্যক্তিগত জাতচক্রের মধ্যে, প্ল্যানেটের বলাবলের মধ্যে, প্ল্যানেট কোন নক্ষত্রে বসে আছে তার মধ্যে, সেই নক্ষত্র সেই নক্ষত্রের অধিপতি তিনি আবার কোথায় বসে আছেন, উচ্চস্থ হয়ে বসে আছেন বা নিচস্থ হয়ে বসে আছেন। ধরুন উত্তরাষাঢ়া নক্ষত্রে রবির নক্ষত্র, সেই রবির নক্ষত্রে বসে রয়েছেন দেবগুরু বৃহস্পতি। কোথায় এটি? এটি যেমন রয়েছে কিছুটা ধনুতে, কিছুটা মকরে। এই মকরে গিয়ে দেবগুরু বৃহস্পতি কিন্তু নিচস্থ হয়ে গেলেন, অথচ আপনার বৃহস্পতির দশা চলছে। তাহলে আপনি শুভ ফল পাবেন? এইবার দেখতে হবে আপনাদের ব্যক্তিগত জাতচক্রে রবি যদি উচ্চস্থ হয়ে অবস্থান করেন মেষ রাশিতে বা সিংহে, তাহলে তুলনামূলকভাবে কিন্তু আপনি শুভ ফল পাবেন সিংহর থেকেও, কারণ সিংহ আপনাদের যেহেতু অষ্টম ঘর, অষ্টমপতি অষ্টম ঘরে, তার থেকে কিন্তু যদি চতুর্থ ঘরে অবস্থান করেন রবিদেব, তাহলে এই বৃহস্পতির দশায় কিন্তু আপনি শুভ ফল পাবেন। বৃহস্পতি পাওয়ার পেয়ে গেল। তো এই রকম অনেক সূক্ষ্ম সূক্ষ্ম হিসেব আছে, যেটি লুকিয়ে রয়েছে আপনাদের ব্যক্তিগত জাতচক্রে, জন্মছকে। তাই শুধু রাশিফলের মধ্যেই ভালো মন্দ একটা গাইডলাইন পাওয়া যায় মাত্র, কিন্তু সেটিই হবে এইরকম ধরে বসে থাকার কিন্তু কোনো কারণ নেই। অনুষ্ঠানটি যদি ভালো লাগে আপনি আমাদের জানাবেন, চেষ্টা করব জ্যোতিষ নিয়ে আপনাদের আরও ভালো ভালো কিছু টিপস দেওয়ার। আজ এ পর্যন্তই। নমস্কার।